এটা জেলি হয়ে যায়। বাচ্চাদের রুটির সাথে ওই জেলিটা মায়েরা ব্যবহার করে। এই যে ডুমুরের পাতা দিয়ে যে কোনো মাছের আইস ছাড়া যত মাছ আছে সেই মাছটাকে একটু ঘষে নিলে মাছের ভিতরে একটা দুর্গন্ধ হয়, দুর্গন্ধটা থাকে না। যেটা কচি পেঁপেটার মধ্যে সাদা দুধ বেশি থাকে, এটা যে কোনো খাবারকে সফট করতে পারে। 7 বছর পর্যন্ত সিলভারের হাঁড়ির ভিতর থেকে এটা গরম পানি জাল দিলে বা খাবার জাল দিলে এটা মার্কারি এবং অ্যালকালাই বেরিয়ে আসে। এই অ্যালকালাই এবং মার্কারিগুলো আমাদের শিশুদের স্টমাককে ভয়ানক ক্ষতি করে। মুখটাকে গরম পানি দিয়ে ভালোভাবে কুলকুচা করতে হবে। এরপরে দরকার হলে একটু নিম পাতা দিয়ে চিবিয়ে মুখটা পরিষ্কার করে নিতে হবে। এরপরে আপনার 2 চামচ অলিভ অয়েল দিনে 3 বার। যখন মুখে রুচি থাকবে না তখন বুঝতে হবে পায়খানা কোনো এক জায়গায় জমে আছে, নারীর কাছে পায়খানা জমে আছে। ডুমুর আমাদের দেশের একটা অত্যন্ত প্রয়োজনীয় সবজি। ডুমুর একেবারে পথে ঘাটে হয় বলে, অজস্র পাওয়া যায় বলে আমরা একে মূল্যায়ন করি না। আমাদের গ্রামের বাড়িতে আমি দেখছি 2 ধরনের ডুমুর হয়। একটাকে আমরা বলি মিষ্টি ডুমুর, আরেকটাকে আমরা সবজি ডুমুর বলি। মিষ্টি ডুমুর চটকে আমাদের গ্রামের মেয়েরা একটুখানি সামান্য একটু গুড় দিয়ে তারা সন্ধ্যায় রেখে দেয়, সকালে এটা জেলি হয়ে যায়। বাচ্চাদের রুটির সাথে ওই জেলিটা মায়েরা ব্যবহার করে। এই যে ডুমুরের পাতা দিয়ে যে কোনো মাছের আইস ছাড়া যত মাছ আছে সেই মাছটাকে একটু ঘষে নিলে মাছের ভিতরে একটা দুর্গন্ধ হয়, দুর্গন্ধটা থাকে না। অনেকে শহরে দেখছি একটু দধি একটু লেবু দিয়ে মাছের পেটের ভিতরে, যেই মাছগুলো চাষের মাছ যেটাকে বলি আমরা, যেটার মূল্য একটু বাজারে কম থাকে, যেরকম ওই মাছগুলো ডুমুরের পাতা দিয়ে ঘষে নেয়, এর ফলে তার ভিতরে গন্ধ থাকে না। আবার অনেক মায়েরা পাক করার আগে লেবুর রস তো দেয়, সাথে একটু দধিও দেয়। আবার দেখা যায় যে পেটের মধ্যে 1 টুকরা শশার দিয়ে দেয়, যাতে পেটের মধ্যে কোনো গ্যাস জমতে না পারে, পাকের পরে তাহলে যাতে গ্যাস না হয়। শশা চোকলা সহ দিলে সেটা তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং তাড়াতাড়ি নরম হয়ে যায় মাছটা। এবার অনেকে বেকিং সোডাও একটু ব্যবহার করে, সেটা অর্গানিক পর্যায়ে আর থাকে না। অনেকে মাছ মাংস নরম হওয়ার জন্য কচি পেঁপে, যেটা কচি পেঁপেটার মধ্যে সাদা দুধ বেশি থাকে, এটা যে কোনো খাবারকে সফট করতে পারে। এই জন্য মাংস নরম করার জন্য একটা কচি পেঁপে কেটে কেটে দেয়। অনেকে জৈত্রিক দেয়, জাফল দেয়, পোস্তার দানা দেয়, একাঙ্কি হিং, জবক্ষর দেয়। এই জাতীয় জিনিসগুলো গ্রামের বিয়ে বাড়িতে আমরা ছোটবেলার থেকে দেখে আসছি। নিরাপত্তার জন্য এগুলি করা হয়। এবং আমি দেখছি পাকের আগে একটু ফিটকিরি দিয়ে হাঁড়িটা ভালো করে ধুয়ে নেয়, যেন এই হাঁড়িটা দিয়া গতদিন পাক করছে সেটার মধ্যে আবর্জনা ছিল, এখন আমরা পরিষ্কার করছি, তারপরে ওর মধ্যে জীবাণু থাকতে পারে, এই জন্য ওখানে করা হয়। 1 টুকরা ফিটকিরির পানি দিয়ে হাঁড়িটাকে 100% নিরাপদ করে নেয়। তো এরকমই একটু জিনিস খেয়াল রাখতে হবে। আমাদের প্রতিটা অঙ্গই আমরা এটাকে নিরাপদ রাখার জন্য চেষ্টা করে যাব, আলহামদুলিল্লাহ। আসলে শিশুদের স্বাস্থ্য সুরক্ষাটা হলো আমাদের পরিবারের ভিতরে, বাড়ির ভিতরে, ঘরের ভিতরে সবচেয়ে বেশি দরকার শিশুর স্বাস্থ্য রক্ষা করা। কারণ শিশুকে নিয়ে যদি আমরা না ভাবতে শিখি, তাহলে একটা শিশু যখন জ্বর হয়, মাথা ব্যথা হয়, অসুস্থ হয়, তখন কিন্তু আমরা সকলেই দুশ্চিন্তায় পড়ে যাই। অতএব সেই ক্ষেত্রে আপনারা শিশুর খাবারটা স্টেনলেস স্টিলের বাটিতে বা প্লেটে করবেন। বাচ্চাদের খাবারের ভিতরে সকল সময় আমাদের একটুখানি সতর্ক থেকে খাবারটা তৈরি করতে হবে এবং খাবারের ভিতরে একটু সামান্য পরিমাণ অলিভ অয়েল বা সরষের তেল ব্যবহার করলে ভালো হয়। এখানে সয়াবিন তেল এবং পাম অয়েলটা একদমই ব্যবহার করবেন না বাচ্চাদের জন্য। বাচ্চাদের শরীরে অলিভ অয়েল, সরষের তেল মেখে রোদে রাখাটা আমাদের জন্য খুবই দরকার। শিশুদের সুরক্ষা আমাদের সর্বদিক দিয়ে চিন্তা করতে হবে। অতএব আপনার এই যে স্টমাকের ভিতরে আপনার খাবার জমে আছে, নারীর ভিতরে খাবার জমে আছে, এটাকে পরিষ্কার করতে পারবে ন্যাচারাল পদ্ধতিতে। মেথি, বেল, অলিভ অয়েল, এই জাতীয় তোকমা, তারপরে ইসবগুলের ভুসি, এগুলো 1000 বছর যাবত এইসব জিনিসগুলো পায়খানাটা ক্লিয়ার করে। পায়খানা যদি পরিষ্কার হয়ে বের হয়ে যায় তাহলে সেটা আপনার ক্ষুধাটা লাগবে। ক্ষুধা লাগার জন্যই যদি আবার ওষুধ খান, জ্বরের জন্য আবার যদি ওষুধ খান, সর্দি কাশের জন্য যদি ওষুধ খান,
এক মন ওষুধ খাইলে আর আপনার ক্ষুধা কিভাবে লাগবে, ওষুধই পেট ভরে উঠবে। এক রুগী আমার কাছে আসছে, সে বললো যে আমি 27টা ওষুধ খাই ডেলি। আমি বললাম আপনি একটা ওষুধ খেতে পারবেন না। কি বলেন? আমি তো মাথা ব্যথা, পেট ব্যথা, হাড় ব্যথা বা শরীর ব্যথার ওষুধ সবসময় খাইতেই হয়। আমি কি বন্ধ করে দিয়ে কি কোনো দেখছেন? কয় না, প্রায় 30 বছর আগে আমার স্বামী মারা গেছে, স্বামী মারা যাওয়ার পরে আমার কোনো ওষুধ আর বন্ধ হয় নাই। আমি ওষুধ খালি বাড়ছে, 1টা 2টা 3টা করে 27টা ওষুধ খাই। তাই বললো কি আপনি কি কারো কথায় এই ওষুধ বন্ধ করবেন? কেন কারো কথা আপনি বলেন আমি ওষুধ বন্ধ করব। তখন আমাকে 3 দিন কে দেখবে বলেন? আমি 3 দিনের জন্য আপনি সব ওষুধ বন্ধ করে দেন। কয় আপনি আমাকে গ্যারান্টি দিতে পারবেন যে আমি সুস্থ থাকবো? না, আমি গ্যারান্টি দিতে পারবো না, আল্লাহ গ্যারান্টি দিবে। আপনি দেখেন তো 27টা ওষুধ একটাও খাইবেন না, যা হয় হবে। আপনি 3টা দিন, 2টা দিন কি করেন, বন্ধ করেন। উনি 2-3 দিন বন্ধ করার পরে এতই ইমপ্রুভ করেছে। আর ওনাকে আমি নো মেডিসিনের কথা বললাম, আপনি গুগলে যান, ভারত সহ পৃথিবীর সব দেশে নো মেডিসিন আরম্ভ হয়েছে। আপনার কোন রূপ খাইতে পারবেন না, ওষুধ খেতে পারবেন না, শুধু খাদ্যপথ্য দিয়ে আপনার রোগ ভালো করবেন। আপনারা অনেকেই ডাক্তার বিধানচন্দ্র রায়ের নাম শুনেছেন, যিনি ভারতের 12 বছর মুখ্যমন্ত্রী ছিল পশ্চিমবঙ্গের। ডাক্তার বিধানচন্দ্র রায় রুগীদেরকে হাসানোর জন্য একটা গল্প বলতো, ছোট্ট একটা গল্প। সেটা হলেই যে আপনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারকে ভিজিট দিবেন, ডাক্তারকে বাঁচতে হবে। আপনি ডাক্তারের কাছে প্রেসক্রিপশন নিবেন, ওষুধের দোকানে যাবেন, ওষুধ কিনবেন। কারণ ওষুধের দোকান, আপনি ওষুধ কিনে বাড়ি ফিরবেন, ওষুধ রেখে দিবেন, আপনি ওষুধ খাবেন না, আপনাকেও বাঁচতে হবে। এই যে একটা কথা ডাক্তার বিধানচন্দ্র রায়ের মতো লোকে বলছে। হওয়ার সাথে সাথে আপনাকে প্রথম একটা জিনিস খেয়াল করতে হবে যে শিশুকে এবং শিশুর মাকে দুইজনকেই একটু স্যালাইন খাওয়ার অভ্যাস করতে হবে 7 দিনের জন্য। 7 দিন একটা স্যালাইন কোর্স করে নিবে মা এবং শিশু। 1 2 নম্বরে তার শিশুর যদি কোষ্ঠকাঠিন্য থাকে, এই জন্য মাকে এবং শিশুকে দুইজনকেই অলিভ অয়েল খাওয়ার অভ্যাস করতে হবে। শিশুর জন্য 5 ফোঁটা করে 3 বার, আর মায়ের জন্য 2 চামচ করে 2 বার। এই অলিভ অয়েলটা খেলে শিশুর কোষ্ঠকাঠিন্য থাকবে না, পেটটা পরিষ্কার হয়ে গোড়াকৃমি থাকবে না, শিশুর পেটে গ্যাস্ট্রিক থাকবে না, পুরনো ময়লা থাকবে না, অশ্ব বগন্ধ পিচ্ছুলা হওয়ারও ঝুঁকি থাকবে না, মা এবং শিশু দুজনই। আরেকটা জিনিস হলো, শিশু যে মায়ের বুকের দুধ খেয়ে ঘুমায়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে শিশুর গলায়, বুকে মাও ঘুমিয়ে পড়ে, বাচ্চাও ঘুমিয়ে পড়ে। ওর মুখটা এমন একটা পজিশনে থাকে যে সে যা দুধ খেয়েছে সেটা তার গলায় রয়ে গেছে, তার পেটেই রয়ে গেছে। আবার যখন সে উঠে আসতে খটখট আওয়াজ করে পেটে আপার অ্যাবডোমিনাল, লোয়ার অ্যাবডোমিনাল থেকে রেকটাম পর্যন্ত যায় এই খাবারগুলো পৌঁছে। কিন্তু ওই খাবারগুলোতে বাচ্চার কোনো উপকার হয় না। রাত্রিবেলা মাকে কুলে করে খাড়া করে বাচ্চাকে দুধ খাওয়াতে হবে, শুয়ে শুয়ে বাচ্চাকে দুধ খাওয়াতে পারবে না। হেঁটে হেঁটে যত দুধ খাওয়াবে তত বেশি বাচ্চার বেশি উপকার হবে, দুধটা আস্তে আস্তে পেটে নিচে চলে যাবে। কারণ একটা বাচ্চার খাবার হজম হতে 3 থেকে 4 ঘন্টা লাগে, একটা মধ্যবয়সীর খাবার হজম হতে 5 থেকে 6 ঘন্টা লাগে, একটা বৃদ্ধ বয়সে আমাদের মতো বয়স তাদের খাবার হজম হইতে 12 ঘন্টা লাগে। তো বাচ্চার যে খাবারটা, এই খাবারটা খাওয়ার সময় মাকে হেঁটে হেঁটে খাওয়াইতে পারলে ভালো হয়। এক জায়গায় উঁচা জায়গায় বসে খাওয়াইতে পারলেও হয়, কিন্তু একদম শুয়ে খাওয়ালে বাচ্চার খাবারটা তার বুকে উঠে থাকে। তো এই ব্যাপারটা আমাদেরকে খেয়াল রাখতে হবে।